বাসা থেকে পালিয়েছেন নাকি? ছেলেটির কথা শুনে ভ্রুজোড়া কুঁচকায় ইথা। ও নিজেই ছেলেটির সঙ্গে আগ বাড়িয়ে কথা বলেছে, কারণ ও যে বাসাটি খুঁজছে তা পাচ্ছে না। ভাবলো ছেলেটিকে জিজ্ঞাসা করলে সাহায্য করবে, কিন্তু এমন একটা প্রশ্ন করে বসবে ভাবেনি। ইধা আমতা আমতা করে বলল, আমায় দেখে এমন মনে হলো কেন? এত বড় বড় দুটো ব্যাগ, সাথে কেউ নেই, চোখে মুখে ভয় স্পষ্ট, এজন্য না আর কি। চোখে মুখে ভয় নয়, ক্লান্তির চাপ, যেটা আপনি বোঝেননি। হয়তোবা। কার বাসায় যাচ্ছেন? ঠিকানাটা চেনেন? আমাদের এলাকায় অপরিচিত মেয়ে দেখেছি, আগে আপনার সম্পর্কে জেনে নেই। ইধা বিরক্ত হয়ে বলল, প্রয়োজন নেই আপনার সাহায্যের। এই বলে হনহনিয়ে ও চলতে শুরু করে, কিন্তু ব্যাগগুলোর ভারে ওকে ধীরে চলতে হয়। ওর পিছনে সেই ছেলে। ও বলতে থাকলো, হ্যালো ম্যাডাম, আমি অবশ্যই সাহায্য করব। আপনার দুর্বলতা না থাকলে ডিটেলসে বলতে কি অসুবিধে? ইধা কোনো কথা না বললেও ওর সামনে এসে দাঁড়ায় ছেলেটি। ইধা ঘাবড়ে যায়। ও শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে নিজের জায়গায়। ছেলেটি ওর কাছে এসে বলল, আমি কি জানেন? বখাটে। পেছনে ফিরে অন্য একটি ছেলেকে দেখতে পায় ইধা। এই ছেলেটিকে দেখে অপরজন আমতা আমতা করে বলল, জাইন ভাই আপনি? কি হচ্ছে এখানে? আসলে আমি ওনাকে সাহায্যই করতে এসেছি। রোজাইন ওদের পাশে এসে বলল, এর নমুনা দেখতেই পাচ্ছি। আসলে কি? একটা কথাও না, যা এখান থেকে। রুজাইনের কথা শুনে ছেলেটি প্রায় ছুটেই চলে যায়। ইধার উদ্দেশ্যে রুজাইন বলল, কি অসুবিধা আপনার? কোনো অসুবিধে নেই, আপনাকে থ্যাঙ্কস। আমাকে বলতে পারেন আপনি। একজন এসে উপকারের বদলে ডিস্টার্ব উপহার দিল। আবারও একই পথের যাত্রী আমি হতে চাই না। রুজাইন গম্ভীর কণ্ঠে বলল, আমাকে ওর মতো বখাটে মনে হয় আপনার? তোকেও আমার কিছু মনে হয়নি, কিন্তু আসল রূপ দেখালো তো। প্লিজ আপনি সরুন। আমি হয় কোনো মুরব্বি থেকে সাহায্য নেব, না হয় কোনো মেয়ে থেকে। আর কোনো ছেলের সাহায্য আমার চাই না। মন মানসিকতা ঠিক করেন, সবাইকে এক ভাববেন না। এই বলে রুজাইন চলে যায়। ইধার ফোন বেজে ওঠে। মায়েশার ফোন রিসিভ করে ও বলল, এতক্ষণ কোথায় ছিলি? কতবার ফোন দিলাম। আরে আমার পেটে সমস্যা হয়েছে, ওয়াশরুমে ছিলাম, ফোন সাইলেন্ট থাকায় শুনিনি। তাই বলে এতক্ষণ? আচ্ছা তুই কোথায় বল? টেক্সটাইল রোডে। ওখানেই থাক, আমি আসছি। প্লিজ দ্রুত আয়, আমার জান বের হয়ে যাচ্ছে। 5 তলার সিঁড়ি বেয়ে ওপরে এসে হাঁপাতে শুরু করে ইধা। মায়েশা দরজায় তালা খোলার সঙ্গে সঙ্গে ও ভেতরে ঢুকে পানির বোতল খুঁজতে শুরু করে। দারোয়ান চাচা ওর ব্যাগগুলো ভেতরে এনে দেয়। মায়েশা ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে এগিয়ে দেয়। ও ঢকঢক করে পানি পান করে বলল, আন্টি বাসায় নেই? আম্মুর আস্তে আস্তে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়, স্কুলের শেষে টিউশনি করাই, সেই সকালে যাই। তাহলে আন্টির বেশ কষ্ট হয়। বাবা নেই, কষ্ট না করলে চলবো কিভাবে? মাথার উপরে ছায়া হয়ে থাকার মতো একটা ভাইও নেই। আমাদের দুই বোনের জন্যই মা এত কষ্ট। এই বাসায় ভাড়া থাকেন মায়েশার পরিবার। ইধা মায়েশার ফেসবুকের পরিচয়ের বান্ধবী। ওর বাসা সাতকানিয়া। কাকতালীয়ভাবে দুজনে অনার্সে একই বিভাগে চট্টগ্রাম কলেজে পড়ার সুযোগ পেয়েছে। এর আগে একবার ওদের দেখা হয়, সেটা ছিল ওদের ভর্তির দিন। দুজনে চট্টগ্রাম কলেজে ভর্তি হয়। এখানে হোস্টেলে থাকতে চেয়েছিল ইধা, কিন্তু মায়েশার কথাতে ওদের বাসায় থাকতে রাজি হয়। একটা রুমেও থাকবে, বিনিময়ে ভাড়া দেবে। এতে করে মায়েশার পরিবারেরও উপকার হবে, আর ইধাও নিরাপদ একটা জায়গা পাবে। এই ভেবে ইধা এখানে আসতে রাজি হয়েছে। মায়েশা ইধাকে ওর রুমে নিয়ে আসে। ও বলল, আমি আর তুই এখানে থাকবো, অন্য রুমে থাকবে মা আর মিলি। অসুবিধে নেই তো? তুই আমার সঙ্গে থাকলেই সুবিধে, কারণ আমি রাতে একা থাকতে ভয় পাই। মায়েশা হেসে বলল, ওয়াশরুম আছে এই রুমে, বারান্দা 2 রুমে আছে। আই তোকে দেখাই বাসাটা। তার আগে আমার ফ্রেশ হওয়া প্রয়োজন। আচ্ছা আমি তোর খাবার রেডি করি। ইধা ফ্রেশ হয়ে আসে। বারান্দায় এসে সারাদিনের ক্লান্তিটা যেন দূর হয়ে গেল ওর। বারান্দাটা ছোট, কিন্তু পরিপাটিভাবে সাজানো। এক পাশে ফুলের টব, আরেক পাশে রয়েছে একটি ঝুলন্ত দোলনা। ঠান্ডা বাতাস এসে লাগছে ইধার শরীরে। ও দোলনায় এসে বসতেই যাবে, তখনই মায়েশা এসে পড়ে। প্লেট ভর্তি ভাত তরকারি নিয়ে আসে ওর জন্যে। এসব দেখে ইধা বলল, এত ভাত আমি খাই না রে। এত না, দূর থেকে এলি, খিদে পাইনি? তা পেয়েছে। খেয়ে নে। দে। এখানে বসে খাবি? ভালো লাগছে। দোলনায় বসে খাবার খেয়ে নেয় ইধা। খাওয়া শেষে বিছানায় শরীরটা এলিয়ে দেয় ও, আর শুতেই ঘুমিয়ে পড়ে ও। রাজ্যের ঘুম ছিল দু চোখে। ঘুম ভাঙে ওর মায়েশার ডাকে। চোখ কষলে উঠল। মায়েশা বলল, আম্মু এসেছে,
খুঁজছে তোকে। ও আচ্ছা, আর মিলি? সে তো বিকেলে এসেছিল, ঘুম বলে ডাকিনি তোকে। আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে পড়ল ইথা। জামা কাপড় ঠিক করে মাইশার সঙ্গে ড্রয়িং রুমে আসলেও মরিয়ম জান্নাত সোফায় বসে চা পান করছিলেন। ওকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বললেন। ইদা তার কাছে এসে বলল, ভালো আছি, আপনি কেমন আছেন? ক্লান্ত ছিলাম, তাই এখনো পুরো বাসা ঘুরে দেখা হয়নি, তবে যতটুকু বুঝেছি আপনারা বেশ পরিপাটি। কেমন নিয়ম? মরিয়ম জান্নাত ওর প্রশ্ন শুনে হেসে ফেললেন। তিনি বললেন, ভেবে মনগড়া কাজ করবে না, নিজের বাড়িতে যেমন থাকো তেমনই থাকবে, এই আর কি। ইদা হ্যাঁ সূচকভাবে মাথা নাড়ে। মিলি আসলে ইদা ওর দিকে তাকিয়ে বলল, কেমন আছো মিলি? ভালো, তুমি? আমি ক্লান্ত ছিলাম, তোমাকে দেখে ক্লান্তি দূর হয়ে গেল। কি মিষ্টি দেখতে তুমি। তুমিও বেশ মিষ্টি। এই মিষ্টির মেয়ের জন্য আমি অনেকগুলো চকলেট এনেছি, নেবে? এ কথা শুনে ইদার কাছে ছুটে আসে মিলি। ওকে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায় ইধা। মরিয়াম জান্নাত তাকিয়ে রইল ওদের পথের দিকে। ইধা দেখতে ভালো, সুন্দরীদের তালিকায় ওকে নিঃসন্দেহে রাখা যায়। ফর্সা গায়ের রং, গোলাপি ঠোঁট, কালো কুচকুচে লম্বা চুল, আর হাসলে পরে গালে টোল। অচেনা শহরে মেয়েটির অভিভাবক এখন তিনি। সুন্দরী মেয়ের অভিভাবক হওয়ারও যেন দুশ্চিন্তার বিষয়। তবে ইধাকে দেখে ভদ্রই মনে হচ্ছে, চঞ্চলতা নেই ওর মাঝে। অবশ্য প্রথম দেখাতে কিছু বলা যাচ্ছে না, ধীরে ধীরে বোঝা যাবে ও কেমন। নিজের বাসায় যখন থাকবে তখন চোখ কান খোলা তো রাখতেই হবে। সকালে ঘুম ভেঙে ঘড়ির দিকে তাকিয়ে চমকায় ইথা। সকাল 10টা বাজতে চলেছে। নতুন জায়গায় এসে এভাবে চললে হবে? অন্যরা কি ভাববে ওকে নিয়ে? এইভাবে তড়িঘড়ি করে শোয়া থেকে ওঠে ইথা। ড্রয়িং রুমে এসে মাইশাকে দেখতে পায় ও। ইথা নরম স্বরে বলল, আমাকে ডাকবি না? ডাকার কি আছে, ক্লাস শুরু হয়নি এখনো, ঘুমোতেই পারিস। আন্টি কি মনে করেছেন? কিছুই না, আম্মু এতটাও কঠোর না। ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা দিচ্ছি। আমায় বল কি করতে হবে, সব সময় তোর খেদমতের প্রয়োজন নেই। কটা দিন করি, এরপর আর করব না। ফ্রেশ হয়ে আই। ইধা ফ্রেশ হয়ে এসে নাস্তা সেরে নেয়। মাইশা বলল, রান্না বান্না আম্মু ভোরে উঠেই করে ফেলে, তবে বাজার প্রায় আমাই করতে হয়। কত দিকে সামাল দেবে বেচারি। ও, আজ কিছু বাজার করতে হবে, আমি বরং সেরে আসি। বিকেলে আবার পড়াতে যেতে হবে আমায়। আমিও যাব তোর সঙ্গে। প্যারা নিস না। যাই, আন্টি আমায় মেয়ে বলেছেন, মেয়ের মতো থাকার চেষ্টা আজ থেকেই না হয় শুরু করি। চল তবে। আর শোন না, আমায়ও টিউশনি জোগাড় করে দিতে পারবি? তুই বলার আগে থেকেই খোঁজ রাখছি আমি, আশা করি পাবো তোর জন্যেও। সব তো জানিস, ভীষণ প্রয়োজন আমার। এত ভাবিস না, ম্যানেজ হয়ে যাবে। দুই বান্ধবী আসে মুদি দোকানে। মাইশা বাজারের লিস্ট বলার সময়ই একটা ছেলে কণ্ঠ শুনতে পায়। পাশে তাকাতেই গতকালকের ওই বখাটেকে দেখলো ইধা। মাইশা ওকে দেখে বলল, আলিম ভাই যে। মাইশার পাশে ইধাকে দেখে আলিম বলল, খবর মাইশা, কাকে নিয়ে এলে বাজার করতে? ও আমার বান্ধবী, আমাদের সঙ্গেই থাকবে। আসলে এখানের কলেজের অনার্সে আমরা একসঙ্গে অ্যাডমিশন নিয়েছি। ও তাই বলো। কাল বাসা খুঁজে পাচ্ছে না তোমরা, হেল্প করতে এলাম, আর ভুল বুঝলো আমাকে। তাই নাকি? জিজ্ঞাসা করো তুমি। ইধা এসবের কোনো উত্তর না দিয়ে বলল, লিস্টে আর কিছু যোগ করবি মাইশা? মাইশাও ব্যস্ত হয়ে পড়ে। আলিম বুঝতে পারে ওর সঙ্গে কথা বলতে আগ্রহী নয় ইধা, তাই ও দূরে সরে যায়। কিন্তু ঠিকই তাকিয়ে থাকে ইধার দিকে। মেয়েটির সঙ্গে কাল অমন ব্যবহার না করলেই পারত। এটা ভেবে আফসোস হয় ওর। বাজার করার মুহূর্তেই হুট করে ফোন বেজে ওঠে মাইশার। ও ফোন রিসিভ করে ও পাশের কথা শুনে বলল, আমি এখনই আসছি। ফোন ডাকতেই ইধা চিন্তিত কণ্ঠে বলল, কি হলো? রাস্তার ওপারে আমার ফুপুর বাসা, তার নাকি শরীর খারাপ হয়েছে। তার বাসায়ও কেউ নেই, তুই বাসায় যা, আমি দেখে আসছি। আমিও যাই। তুই কিন্তু বাজার নিয়ে বাসায় চলে যা, বাকিগুলো আমি নেব। গিয়ে ভাতটা রান্না কর, তরকারি করাই আছে। মিলি দুপুরের দিকে আসবে আজ, ও এই সময়ই আসে। কাল ওদের স্কুলে প্রোগ্রাম ছিল, তাই দেরি হয়েছে। আচ্ছা তবে। মাইশা চলে গেলে ইধা কিছু বাজার নিয়ে দোকান থেকে বেরোতে যায়। তখনই ওর ধাক্কা লাগে রুজাইনের সঙ্গে। রুজাইনও দোকানে এসেছে। দুজন দুজনকে দেখে ভ্রু কুচকায়। কোনো কথা না বলে পাশ কাটিয়ে হাঁটতে শুরু করে ইধা। ওর হাতে বাজার থাকায় ধীরে হাঁটছে। কী ভেবে পেছনে ফিরতে চমকালো।
রুজাইন এদিকেই আসছে, তার মানে রুজাইন ওর পিছু নিয়েছে। দ্রুত হাঁটার চেষ্টা করে ইথা, আবারও পেছনে তাকিয়ে দেখল রুজাইন এখনও আসছে, তার মানে ওর ধারণা সত্যি। কি চায় এই ছেলে? ইথা প্রায় ছুটেই চলে আসে, মেন গেট খুলেও ভেতরে আসে, বাজারগুলো নিচে রেখে হাঁপাতে থাকে ও। গেটের শব্দ শুনতেই সেদিকে তাকায় ইথা, রুজাইনকে দেখে বিস্ময়ের শেষ পর্যায়ে চলে যায় ও। রুজাইনও ওকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। দুজনে একসঙ্গে বলল, রোজাই, আপনি? রুজাইন কিছু বলার আগেই ইথা বলল, ফলো করতে করতে বাসা অবধি চলে এসেছেন? ছেলে মানুষের এসব বেহায়াপনা আমার একদম পছন্দ নয়। দেখুন আপনি। ওকে কোনো কথা বলতে না দিয়ে ইথা বলল, কি বলবেন? আত্মীয়ের বাসা এটা? হেন তেন বলে বোঝাবেন না আমাকে। ওর চেঁচানোর আওয়াজে দারোয়ান এসে উপস্থিত হয়। দারোয়ান দ্রুত ইথার কাছে এসে বলল, আপনি মাইশা আপার বান্ধবীটা না? জি, চিনতে পেরেছেন, আমি এখানেই থাকি। জি আফা। তবে এই লোককে এক্ষুনি বের করেন। দারোয়ান জিভে কামড় বসিয়ে বলল, সম্ভব না আফা, কি সব বলছেন আপনি? ইথা অবাক হয়ে বলল, কেন? কারণ এটাই তার বাবার বাসা, মানে তারই বাসা, আমাদের মালিকের একমাত্র ছেলে রুয়াইজা বাবা। কথাটা শুনে নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে ইথা। রুজাইন বিরক্ত ভরা কণ্ঠে দারোয়ানকে বলল, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে শিখে নিতে বলো তাকে। এই বলে হনহনিয়ে উপরের দিকে উঠতে থাকে রুজাইন। ইথা খেয়াল করলো ওর হাতেও কিছু বাজার। এটা আগে কেন খেয়াল করলো না? তবে অন্তত ধারণা পেত রুজাইন এই বাড়িতেই থাকে। মালিকের ছেলের সঙ্গে এই আচরণ করা মোটেও উচিত হয়নি ওর, মোটেও না। বাড়িতে এসে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ায় ইথা। 5 তলায় সিঁড়ি বেয়ে উঠে ওর বেশ ক্লান্ত লাগছে। বাজারগুলো একপাশে রেখে ডাইনিং রুমে আসেও ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে পান করে। এইবার যেন ক্লান্তিটা দূর হলো। আবারও রান্নাঘরে আসে ইথা। বেশ গোছালো রান্নাঘর, আকারে বড় না হলেও সব গুছিয়ে রাখার কারণে দেখতে ভালো লাগছে। ও আশেপাশে তাকিয়ে চাল খুঁজতে শুরু করে। সহজে চালের ড্রামও পেয়ে যায়। রাইস কুকারও চোখে পড়ে ওর, তাতে চাল নিয়ে পানি দিয়ে পরিষ্কার করে। পরিমাণ মতো পানি নিয়ে ভাত রান্নার জন্য বসে দেয় ও। এরপরও পুরো ঘরটা ঘুরে দেখতে থাকে। এই বাসায় রান্নাঘর বাদে মোট 4টে রুম, ড্রয়িং, ডাইনিং আর 2টা বেডরুম। ড্রয়িং রুমে একটা ডিভাইন রাখা আছে, কোনো মেহমান এলে নিশ্চয়ই এটি কাজে লাগে, যেহেতু আর কোনো বিছানা এখানে নেই। এছাড়াও অ্যাক্সেস সোফা ও ছোট্ট একটা টেবিল আছে। দেয়ালে রয়েছে মাঝারি সাইজের একটি টিভি। দেয়াল ঘড়িটা বেশ আকর্ষণীয়। রুমে কয়েকটা বড় ফুলের টব দেখা যাচ্ছে। ডাইনিং রুমে ফ্রিজ, শোকেস, ডাইনিং টেবিল ও পানির ফিল্টার ছাড়া কিছু নেই। এইবার আসেও ও মরিয়াম জান্নাতের রুমে, এসেও মুগ্ধ হয়। বিছানা, আলমারি সহ সচরাচর শোয়ার ঘরে যেসব থাকে তা রয়েছে, তবে রুমের একপাশে তিনি ইবাদতের জন্য সুন্দর ব্যবস্থা করেছেন। একটা ছোট বুকশেলফ ও ছোট্ট আলনা দেখা যাচ্ছে। বুকশেলফে আছে ইসলামিক কিছু বই ও কয়েকটা কোরআন শরীফ। আলনাতে সম্ভবত তার নামাজের পোশাক, হিজাব রয়েছে। সাদা রং বলেই এমনটা ধারণা করেছে ও। আর রয়েছে কয়েকটা জায়নামাজ ও পাশের দেওয়ালে আরবি লেখা থাকা কিছু পেন্টিং রয়েছে। এসব দেখে দীর্ঘশ্বাস ফেলে ইথা। ও কিছুই ছুঁয়ে দেখে না। এভাবে না বলে অন্যের রুমে প্রবেশ করাটা কি ঠিক হলো? এই ভাবনাটা মাথায় আসতেই বেরিয়ে পড়েও নিজের রুমে ফিরে এসে বিছানায় বসে। রুজাইনের কথা মনে পড়ে ওর। কি একটা বিশ্রী ব্যাপার ঘটে গেল। ছেলেদের প্রতি নেতিবাচক ধারণাটা একেবারে গেঁথে গেছে ওর মনে। তাই বলে সবাইকে একভাবে এটাও উচিত অনুচিত। রুজাইনের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন ওর। এদিকে নিজের রুমে বসে এখনও হেসে চলছে রুজাইন। মেয়েটা বেশ ঘাবড়েছিল, ভেবেছিল রুজাইন ওর পিছু নিয়েছে। ওর এমন ব্যবহারের ব্যাপারটা রুজাইন বুঝেছে, তবুও গম্ভীর মুখে ছিল। সহজে যদি কোনো ব্যাপার না ভাবও করত, তবে মেয়েটির মনে অনুশোচনা তৈরি করতো কিভাবে? আচ্ছা, এখন কি তৈরি হয়েছে অনুশোচনা? আরেকটা বার সামনাসামনি না হলে বুঝবে কিভাবে? খুব দ্রুত যেন আবারও মুখোমুখি হয় দুজনের। মিলি স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে এলো। মিলিও নিজের জন্য খাবার নিয়ে ডাইনিং টেবিলে এলো। ইধা মাইশাকে ফোন করেছিল, ফুপুর সঙ্গে ডাক্তারের কাছে গেছে ও। আসতে বিকেল হয়ে জানালো। মিলি খাবার খেয়ে ইধাকে ধন্যবাদ জানালো। ইধা বলল, সব তোমার আম্মুই রান্না করেছে, আমি শুধু খাবার গরম করে এনেছি। তুমি না থাকলে আমি ঠান্ডা খাবার খেতাম, এই জন্য তোমাকে থ্যাঙ্কস। এই বলে রান্নাঘরে এসে নিজের প্লেট নিজে ধুয়ে ফেললো মিলি। এরপর রুমে এসে শুয়ে পড়ে ও। এতটুকু বাচ্চা মেয়ের নিয়মাবলী দেখে অবাক হয় ইধা। বাসায় মা বোন কেউ নেই, চাইলে ও বসে টিভিতে কার্টুন দেখতে পারত, এমনটাও করেনি। শিক্ষিকার মেয়ে বলে নিয়মে আবদ্ধ থাকে।
জানা নেই ইধার। তবে মিলির জায়গায় ও থাকলে রিমোট নিয়ে বসে যেত। এই ভেবে হাসলেও আজ দুপুরে আর ঘুম হয়নি ইধার। হয়তো গতকাল থেকে বেশি ঘুমিয়েছে বলে শুয়ে বসে মোবাইল চালিয়ে কেটেছে দুপুরবেলা। বিকেল হতেই মিলির দেখা পায়ও মিলি ওর পাশে এসে বলল, কখন উঠলে আপু? আমার ঘুম হয়নি। আমি আজান শুনে উঠলাম, সালাত আদায় করে এসেছি। এতটুকু বয়সে নামাজ পড়তে পারো তুমি? পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আমি, বড় হয়েছি। তাছাড়া আরো আগে থেকেই শিখেছি। বাহ, বলো এখন কি খাবে? মাইশা আপু পথে আছে, বলল আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে, তোমার কষ্ট করতে হবে না। আচ্ছা, তবে তোমাকে কিভাবে জানালো? বাসায় একটা বাটন ফোন থাকে, ওটাতেই করেছে। ও, ছাদে যাবে? যাওয়া যায়। ওরা ছাদের উদ্দেশ্যে রওনা হলো। বাড়িটা 7তলা, ওরা থাকে 5তলায়, এই জন্য ছাদে যেতে এত সময় লাগেনি। ছাদে প্রবেশ করতেই পশ্চিম দিকে মিষ্টি আলো চোখে এসে লাগে ইথার। এক হাতে চোখটা ঢেকে নেয় ও। মিলি হেসে বলল, এখনো রোদ আছে ছাদে। ইধা হাত সরিয়ে রোদের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। মিলিকে নিয়ে ছাদের এক পাশে আসো। এই পাশে রয়েছে একটা ফুলের বাগান, অপর পাশে আছে সবজি বাগান। ফুলের বাগানের পাশে বসার ব্যবস্থা রয়েছে। মিলিকে নিয়ে সেখানে বসে ইধা। মোবাইল বের করে একটি গান চালু করেও। মিলি বলল, মাইশা আপু এমন করে, তবে ও হেডফোন বেশি শোনে। আমি এত করে বললেও এভাবে শোনে না। এভাবে শুনলে তো আমিও একটু শুনতে পারি, বলো? ইধা হেসে বলল, এখন থেকে এইভাবেই শুনবে, আমি তোমায় শোনাবো। সময় অতিবাহিত হতে থাকে। গানগুলো একের পর এক বদলাতে লাগলো। হঠাৎ কারো আসার শব্দে পেছনে ফিরে তাকায় ইধা। রুজাইনকে দেখে গান বন্ধ করে দাঁড়ায় ও। রুজাইন ওকে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। ও চলে যেতে চাইলে ইধা থামায় ওকে। দ্রুত ওর পাশে এসে বলল, তখনের ঘটনার জন্য আমি খুব দুঃখিত। রুজাইন গম্ভীর মুখেই বলল, বাড়িওয়ালার ছেলে জেনে এমন বলছেন তো? বিষয়টা ঠিক এমন না। আপনি যদি ভাড়াটিয়াও হতেন তবে আপনাকে দুঃখিত জানাতে আসতাম, কারণ আমি ভেবেছিলাম আপনি এই বাড়ির কেউ নন। একটু থেমে রুজাইন বলল, ইটস ওকে। মন থেকে বলছেন? হুম। সূর্য ডোবার পথে মিলি ছুটে এসে বলল, ইধা আপু সন্ধে নামবে, চলো বাসায় যাই। চলো। মিলিকে নিয়ে নিচে নামতে শুরু করে ইথা। ওর পথের দিকে চেয়ে রয়েছে রুজাইন। সাদা রঙের সালোয়ার কামিজ পরেছে ইথা। গায়ের রঙের সাথে যেন মিশে গেছে তা। ছাদের বাতাসে চুলগুলো উড়ছিল ওর। রুজাইন আরও আগে এসেছিল। দূর থেকে মুগ্ধ হয়ে দেখছিল ইথাকে। মোবাইলের গানের তালে সেও ঠোঁট মিলাচ্ছে। মাঝে মধ্যে চোখ বন্ধ করে বিড়বিড়িয়ে গান গেয়েছে। ইচ্ছে করছিল ওর পাশে গিয়ে বসতে। ইচ্ছে হয়েছে নিজের কাঁধে ইথার মাথা রেখে শুনতে ওর গান। ইদাকে দেখে হঠাৎ এসব অনুভূতির জন্ম নিল কেন ওর মনে? তবে কি হুট করে ভালোবাসা ও জীবনেও এসে পড়েছে? ফুপুকে তার বাসায় রেখে নিজ বাসার উদ্দেশ্যে রওনা হয় মায়েশা। পথমধ্যে ফুচকার দোকান থেকে থামলো ও। মিলির ফুচকা অনেক পছন্দের, ইধারও তাই। ও সবার জন্য ফুচকা নেয়। তার মায়ের জন্য নেয় চটপটি। মরিয়ম জান্নাত চটপটি বেশি পছন্দ করে। এসব নিয়ে দোকানিকে টাকা দেওয়ার সময় বাধা দেয় আলিম। ওকে দেখে মায়েশা বলল, কি হলো? টাকা আমি দেব। অবাক হয়ে মায়েশা বলল, কিন্তু কেন? ট্রিট মনে করো। আর কিছু নেবে? কিসের ট্রিট? তবে বাড়ি এসেছে, সেই উপলক্ষে। ভ্রু কুচকে মায়েশা বলল, তাতে আপনি কেন ট্রিট দিবেন? ভুল বুঝলো মেয়েটা আমায়। বলতে পারো মন ভাঙছি। তাই বলুন, কিন্তু আমাকে কখনো ট্রিট দেননি। আমার বান্ধবীকে দিচ্ছেন। ঘটনা অন্য কিছু নয় তো? তুমি কি আমায় কখনো ভুল বুঝেছো নাকি? তাছাড়া নতুন মানুষ আমায় নিয়ে খারাপ ধারণা রাখুক চাই না, এই আর কি। বেশ তবে। মায়েশা খাবার নিয়ে মুদির দোকানে আসে। বাকি বাজারগুলো নিয়ে বাড়ি আসেও। মিলি ওর ফুচকা দেখে অনেক খুশি হয়। সাথে খুশি হয় ইধাও। তবে আলিম ওর জন্য এসব পাঠিয়েছে জেনে বলল, উনি দিল আর তুই নিয়ে নিলি? এলাকার ভাই হয়, বুঝিস তো, তাল মিলিয়ে চলতে হয়। তবে তুই দূরেই থাকিস তার থেকে। অত সুবিধার না ছেলেটা। সেই আমি দেখেই বুঝেছি। খাওয়া শেষে নামাজ সেরে পড়তে বসে মিলি। আগামীকাল ইধা ও মায়েশা প্রথম কলেজে যাবে। এই নিয়ে দুজনে কথাবার্তা বলছিল। কলিং বেলের শব্দে দরজা খুলে মায়েশা। মরিয়ম জান্নাত তাড়াহুড়ো করে প্রবেশ করে বললেন, আজ জ্যামে আটকে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি নামাজ সেরে আসি। উনি নামাজ সেরে আসলে চটপটি নিয়ে হাজির হয় মায়েশা। তিনি বললেন, আবারও এসব বাইরের খাবার এনেছো?
ইচ্ছে হলে বাসায় বানিয়ে খেতে। লতিফ ভাইয়ার দোকানের মতো হয় না আমি বানালে। ইধাও আছে পাশে। ও বলল, আমি বানিয়ে খাওয়াবো একদিন। দেখিস তো আমার রান্না ভালো লাগে কিনা। পারিস? টুকটাক সব রান্না পারি আমি। মরিয়ম জান্নাত বললেন, মাইশাকে কিছু শেখাও, কয়েকটা ছাড়া কিছুই পারে না, করতেও চায় না, আমাকেই রান্না করে যেতে হয়। এখন থেকে আমি আপনাকে হেল্প করবো আন্টি। শুনে অনেক ভালো লাগলো, তবে সব সময় প্রয়োজন নেই। পড়াশোনার ফোকাস করো। ছুটির দিনে আর আমি ব্যস্ত থাকলে রান্না করলে চলবে, আর মাইশাকে মাঝে মধ্যে শেখানোর জন্য করবে। আচ্ছা। শুধু রান্না নয়, নামাজও ঠিক মতো আদায় করতে বলো। ফজরের নামাজ কবে আদায় করছে সেও জানে কিনা সন্দেহ। তুমি আদায় করো তো ঠিক মতো? এই প্রশ্ন শুনে মলিন হয়ে যায় ইধার মুখ। কি বলবে বুঝে উঠতে পারে না ও। মাইশা ওর অবস্থা বুঝে বলল, হ্যাঁ ও করে, আজও করেছে। মাশাল্লাহ, শেখো তুমি ওর কাছে কিছু। ইদা আর কোনো কথা না বলে ফিরে আসে নিজের রুমে। কয়েকটা লম্বা নিঃশ্বাস ফেলেও যা হচ্ছে তা কি ঠিক হচ্ছে, এই ভাবনা মনে আসতে আরও একবার অস্থির হয়ে উঠল ও। লাভ অ্যাট ফার্স্ট সাইটে বিশ্বাস করিস তুই? রুজাইনের প্রশ্ন শুনে ওর বন্ধু তমাল বলল, নিজের সাথে ঘটেনি, তবে বিশ্বাস করা যায়। একটি জনপ্রিয় ডেটিং সংস্থার করা সমীক্ষা বলছে প্রায় 73% মানুষ প্রথম দেখায় প্রেমে পড়েছেন। তাহলে আমি ওদের মধ্যে একজন হতে চলেছি। তমাল হেসে বলল, কাকে এত ভালো লেগে গেল? আমাদের ভাড়াটিয়া। প্রথম দেখায় কিছু মনে হয়নি, দ্বিতীয় দেখাতে ভালো লাগে, আর সেদিন তৃতীয়বার ছাদে দেখলাম। বিশ্বাস কর, আমি আর আমার মধ্যে নেই। এত মিষ্টি মেয়েটা, তখনই না ওকে নিজের করে পেতে খুব ইচ্ছে হচ্ছিল। এটার মানে কি ভালোবাসা ধরেই নেব? তোর মতো ছেলে নিশ্চয় আবেগে পড়ে এসব বলবে না, তবে অবশ্যই ভালোবাসা এটা। বলছিস? তবে আমি আরেকটু সময় নিতে বলবো। ওর সম্পর্কে জানিস কিছু? শুধু নামটা জানি। হো শব্দে হেসে ওঠে তমাল। ও বলল, আরেকটা প্রচলিত কথা আছে, কি? হুটহাট প্রেম হুটহাট ভাবেই শেষ হয়। রুজাইন মুখ বাঁকিয়ে বলল, শুরুর আগেই শেষের কথা বলছিস বন্ধু? আচ্ছা, দোয়া দিলাম, সফল হোক তোর প্রেম। এইবার তোর স্টাডির কথা বল, চলছে কেমন? এই তো ভালোই। নতুন স্বপ্ন নিয়ে অনার্স জীবনের পথ চলা শুরু হচ্ছে ইধা ও মাইশার। নতুন এই অধ্যায়ে পথ চলাটা সবার জন্য সমান হয় না, ঠিক তেমনি সহজ নয় ইধার জন্য। ওর জন্য কেবল এই কলেজই অচেনা নয়, এই শহরটাও অচেনা। নতুন এই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে তো, এই নিয়ে ভাবনায় থাকে ও প্রতিনিয়ত। ইধা? মাইশার ডাকে সাড়া দিয়েও বলল, বল। মনমরা হয়ে আছিস কেন? আমি আছি তোর সাথে। তুই আছিস বলে ভরসা করে এসেছি এখানে। তুই না থাকলে আমার কি যে হতো। কিছুই হতো না, চল তো এখন। ওরা লোকাল সিএনজির জন্য অপেক্ষা করে। এখান থেকে লোকালে করে মোড়ে যেতে হবে, এরপর আবারও লোকালে উঠতে হবে। এইভাবেই কলেজে যেতে হবে ওদের। ওরা গাড়ির জন্য অপেক্ষা করছে, তখনই মাইশার পাশে এসে লতিফ বলল, ও মাইশা। ভাইয়া আপনি? দূর থেকে তোমাকে দেখে ছুটে আসছি। কেন? গতকাল আমি ফুচকার টাকা দেবো বলেছিলাম না, দেই নাই, আমাকে শাসায় চলে গেল। ইদা অবাক হয়ে বলল, বলেন কি? এটা নতুন কি আপা? প্রায় আমার থেকে খায় কিন্তু টাকা দেয় না, কালকেই দেয় নাই। এটা আবার তারে বলতে যায় না। মাইশা লতিফের প্রাপ্য টাকা তাকে বুঝিয়ে দিয়ে বলল, বলবো না। লতিফ ধন্যবাদ জানিয়ে চলে যায়। ইধা বলল, হিরো হতে চেয়েছিল, ভিলেন সেটা আবারও প্রমাণিত হলো। ছাড় তো এসব, আজ একটা গাড়িও পাচ্ছি না। একটা সিএনজি এসে থামে। ওরা এগোতে চাইলে এর আগেই ওখানে গিয়ে বসে পড়ে রুজাইন, আর মাত্র একটা সিট খালি থাকে। গাড়ি চালক ওদের উদ্দেশ্যে বলল, যাবেন নাকি মোড়ে? মাইশা বলল, আমরা দুজন আছি, আপনার গাড়িতে আর জায়গা নেই। রুজাইনকে দেখেই তা ভ্রু কুচকায়। রুজাইন এটা ইচ্ছাকৃতভাবে করেছে ভেবে রাগ হয় ওর, কিন্তু ওকে অবাক করে রুজাইন গাড়ি থেকে বেরিয়ে পড়ে। ওদের দিকে তাকিয়ে বলল, তোমরা যাও। কিন্তু আপনি? আমার অসুবিধা নেই, একা ছেলে মানুষ, ম্যানেজ করে নেব। আজ তোমাদের কলেজের প্রথম দিন নিশ্চয়ই? হ্যাঁ। অল দ্য বেস্ট দুজনকেই। এইবার ইধাও কথা বলল। মৃদু হেসে ধন্যবাদ জানিয়ে উঠে পড়েও। রুজাইন আপন মনে বলল, তোমার হাসি দেখেছি না, আজকের দিনটা ভালোই হতে চলেছে আমার। গাড়ি চলতে শুরু করে। মাইশা বলল, উনি আমাদের বাড়ির মালিকের ছেলে। চিনি,
কিভাবে? সবটা শুনে মাইশা হেসে বলল, এত কিছু ঘটে গেছে? গাড়ি মোড়ে চলে আসে। ওরা ভাড়া মিটিয়ে আরেকটা গাড়ির জন্য অপেক্ষা করছে। ইধা বলল, আলিমের ব্যাপারে তো নেগেটিভ রিভিউ দিলি, তা তোদের বাড়ির মালিকের ছেলে কেমন? হীরের টুকরো। কি করে সে? অনার্স শেষ বর্ষে, মহসিন কলেজে। মানে আমাদের কলেজের সামনেই? হ্যাঁ, মজার ব্যাপার কি জানিস? কি? একই সাবজেক্টে আমরা, হেল্প নিতে পারবো। করবে? কথাবার্তা হয় আমার সঙ্গে। ওরা কলেজের সামনে চলে আসে। কলেজে প্রবেশ করতেই যাবে তখনই ওদের সামনে এসে দাঁড়ায় একটি ছেলে। মাইশার দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, চলো এক্ষুনি। মাইশা বিরক্ত হয়ে বলল, ফারুক, তুমি এখানে? হ্যাঁ এখানে। গত 2 দিন আমার ফোন কল রিসিভ করনি তুমি, আর চাচ্ছ আমি এখানে না আসি? জানতাম আজ তোমার প্রথম ক্লাস, সময়ও জানি, তাই চলে এলাম। আমার হাতে সময় নেই। বললাম না আসো। এই বলে ফখরুল ওর হাত ধরে টানলে ইধা বলল, ভাইয়া, পাবলিক প্লেসে এসব কি করছেন? ইধার কথা শুনে ফখরুল ওর হাত ছাড়ে। ও নরম কণ্ঠে বলল, ইধা তুমি? হুম। আমি ওর বয়ফ্রেন্ড। কিন্তু আপনি শত্রুর মতো ব্যবহার করছেন। কি করব, ও আমার ফোন ধরেনি। কেন? ওইটা তো জানতে চাই। আপনি জানেন? কি জানি? ও বেড়াতে গিয়েছিল বলে যা তা বলেছেন আপনি, তাই ও কথা বলছে না। আপনি ওর রাগ না ভাঙিয়ে উল্টো রিয়াক্ট করছেন। মাইশাও গম্ভীর মুখে বলল, এমনি ও নিজে যা করে সব ঠিক, আমার সবই ভুল। এই ছেলের সঙ্গে রিলেশনে জড়িয়ে জীবনটা নষ্ট করে ফেললাম। এই বলে হনহনিয়ে ও কলেজের ভেতরে ঢুকে পড়ে। ইধা ওর পিছু নেয়। ফখরুলও প্রবেশ করতে চাইলে দারোয়ান বাধা দেয় ওকে। কলেজের পোশাক না থাকায় এই কলেজের ছাত্র কিনা জিজ্ঞাসা করা হয় ওকে। না জানালে প্রবেশ করতে দেওয়া হবে না ওকে। ফখরুল রাগে অপমানে বলল, দেখে নেব তোকে আমি। ভেতরে এসে ইধা বলল, সিরিয়াসলি, এমন একটা সাইকোর সঙ্গে তুই রিলেশন করিস? 2টা বছর সাথে থেকেছি এই সাইকোর সঙ্গে, আর পারছি না। বিলিভ মি, আমার দ্বারা আর পসিবল না। এটা বলতেই মাইশা দু চোখ ছলছলে হয়ে ওঠে। ইধাও বলল, ও কি তোর সঙ্গে আরো খারাপ কিছু করেছে? নিশ্চুপ মাইশাকে দেখে ইধার কাছে যেন সবটা পরিষ্কার। ও বলল, গায়ে হাত তুলেছে? এটাই মেন কারণ। এরপরও ওর কোনো অনুশোচনা নেই। আমিই নাকি দোষী? আমি খেতে গেলে ওর পারমিশন নিতে হবে, উঠতে গেলে তাই, বসতে গেলেও তাই। এখন কি নিয়ে সমস্যা জানিস? কি? এখানে ছেলে মেয়ে একসঙ্গে ক্লাস করব। আমি কেন মহিলা কলেজে অ্যাডমিশন নিলাম না? চট্টগ্রাম কলেজে চান্স পেয়েও নাকি আমি পিছপা হতাম। আর এখন সব নতুন নিয়ম। গ্যারান্টি কি যে মহিলা কলেজেই নামটা আসবে আমার? অন্য একটা কলেজে চলে আসলে? এর মানে উনি তোকে ভরসাই করে না? এক বিন্দুও না। শুরু থেকে ছাড়। এক বিন্দুও না। শুরু থেকে ছাড় দিতে দিতে আজ ব্যাপারটা গায়ে হাত অবধি চলে এসেছে। ব্রেকআপ করতে যাচ্ছি, সেটাও করছে না। এই পাগলের কাছ থেকে সরবো কিভাবে? এই বলে হাউমাউ করে কেঁদে ওঠে মাইশা। ওকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে ইধা। ভেবেছিল আজ কলেজের প্রথম দিনটা কাটবে অন্যরকম, ঘুরে দেখবে কলেজটা। এমন কিছুই আজ হবে না। মাইশাকে শান্ত করা এখন সবচেয়ে জরুরি। আজ তেমন ক্লাস হয়নি। ঘণ্টাখানেক পরেই বেরিয়ে পড়ে ওরা। কলেজ থেকে বেরিয়ে দুজনের গাড়ির জন্য সামনের দিকে হাঁটতে শুরু করে। চকবাজার মোড়ে আসলে লোকাল গাড়ি পাবে ওরা। এর আগে ওদের পথ আটকে দাঁড়ায় ফখরুল। ওকে দেখে মাইশা উত্তেজিত হয়ে বলল, তুমি বুঝতে পারছো না? তোমার সঙ্গে কথা বলতে আমি আগ্রহী নই। ফখরুল রাগে গিজগিজ করতে করতে বলল, এই রোদে আমি এতক্ষণ তোমার জন্য দাঁড়িয়েছিলাম, এতে কিছু আসে যায় না তোমার? না, তুমি আমাকে জ্বালাতে অপেক্ষা করছিলে, আর এখন এসব আর মানবো না আমি। সরো তুমি। কথা বলবি না তুই? তোর বাপ বলবে। এই বলে ও মাইশার হাত ধরে টানাটানি করলে ইধা ফখরুলকে বাধা দিতে চায়। তখনই ওকে জোরে ধাক্কা দেয় ফখরুল। ও পড়েই যাবে, ঠিক তখন ওকে ধরে রুজাইন। ইধা রুজাইনকে দেখে বলল, প্লিজ এই ছেলেকে এখান থেকে যেতে বলুন, আমাদের ডিস্টার্ব করছে ও। রুজাইন ওর কাছে আসলে ফখরুল ভ্রুকুচকে বলল, কে আপনি? আগে মাইশার হাত ছাড়ো। না ছাড়লে? রুজাইন পকেট থেকে ফোন বের করে বলল, পোলাপান ডাকবো ভেবো না, ওসব ফাতরামি আমি করি না। ডাকবো পুলিশ, চেনা জানা ভালোই আছে। মাইশার হাত ছেড়ে দেয় ফখরুল।
বাধ্য হয়ে নীরবতা পালন করে সেখান থেকে প্রস্থান নেয় ও। মায়েশা রুজাইনের উদ্দেশ্যে বলল, আপনি আজ না থাকলে কি যে হতো। কে ছেলেটা? মায়েশা ওকে সব খুলে বলে ও বলল, ভালোই হলো এমন একটা ছেলে থেকে সরিয়ে নিচ্ছ নিজেকে। আবার ডিস্টার্ব করলে জানাবে, ওর ব্যবস্থা আমি করব। অনেক ধন্যবাদ। এখন ওয়েট করো, একটা সিএনজি ঠিক করছি তোমার জন্য। আমরা লোকালেই। মায়েশাকে থামিয়ে রুজাইন বলল, ও আবার ডিস্টার্ব করতে পারে। আজ অন্তত তোমাদের একা ছাড়ছি না আমি। আমিও বাসায় যাচ্ছি, একসঙ্গে যাই। এই বলে ও গাড়ি দেখতে যায়। মায়েশা তাকিয়ে থাকে ওর দিকে। ইধা ওর পাশে আসলে মায়েশা বলল, ভেবেছিলাম এই ছেলে হীরের টুকরো, এখন দেখছি পুরোই হীরে। কলেজ থেকে আসার পথে টাটকা লাল শাক দেখে কিনে নিয়েছিল মায়েশা। বিকেলে দুই বান্ধবীর শাক পরিষ্কার করে নেয়। এরপর মায়েশা তার রান্না করতে ব্যস্ত হয়ে পড়ে। চুলোয় রান্না বসিয়ে দেয় ও। ওর ফোন বাজে। ফখরুলের ফোন এসেছে। মায়েশা রিসিভ করে না, বারবার রিং হতে থাকে। ইধা এসে বলল, ফখরু ভাই নাকি? একদম, ওকে আমার দেওয়া ওই আদর মাখা নামে আর ডাকবি না। ফখরুল ডাকবি। না না, ফখরুলও না, তবে ডাকবি ফখরুল্লাহ। ওর কথা শুনে ইধা হাসতে হাসতে বলল, ফখরুল্লাহ, জোশ একটা নাম দিলি। আসলেই। মায়েশা পাতিলের ঢাকনা সরিয়ে শাক মুখে দিয়ে দেখলো লবণের পরিমাণ ঠিক আছে কিনা। মুখে দিয়েই ও বলল, বাজে। কি হলো? লবণ বেশি হয়ে গেছে। আজ আম্মু আবারও বকুনি দেবে, বলবে সামান্য শাকও ঠিক মতো রান্না করতে পারি না। তোকে বলেছিলাম আমি করি, আমাকে তো কোনো কাজই করতে দিস না তুই। এখন কি হবে সেটা ভাবছি। যা হওয়ার হয়েছে। ইধার কথা শেষ হওয়ার আগেই মায়েশা এক মগ পানি নিয়ে ঢেলে দেয় শাকের পাতিলে। ইধা ব্যস্ত হয়ে বলে উঠল, আরে আরে কি করছিস তুই? এভাবে লাল শাকে কেউ পানি দেয় নাকি? মায়েশা কথার উত্তর না দিয়ে পাতিলটা নাড়াচাড়া করে শাক বাদে বেসিনের সমস্ত পানি ফেলে দেয়। এরপর অল্প শাক মুখে দিয়ে বলল, পারফেক্ট। কি পারফেক্ট? পানি দিয়ে লবণের পরিমাণ কমিয়ে দিলাম। ওর কাণ্ড দেখে ইধা হাসতে হাসতে বলল, এই জন্যই আন্টি তোর রান্না মজা নেই বলে। এভাবে রান্নার স্বাদ থাকে? লবণের পরিমাণ বেশি না থাকলেই হলো। এইবার বল, বিকেলে কি খাবি? তুই সর, আমি নুডলস করবো আজ। মিলিকে নিয়ে বিকেলে নাস্তা সেরে ওরা ছাদে আসলো। আজ ওরা ফুটবল নিয়ে এসেছে। মিলিকে নিয়ে ওরা খেলবে, তবে খুব সাবধানে, কারণ আশেপাশে ছাদের টব রয়েছে। খেলার সময় ইধা বলল, মাইশা, আমার জন্য টিউশনি দেখেছিস তুই? দেখছি রে, চিন্তা করিস না, ম্যানেজ হবে। অন্তত 15,000 টিউশনতে আসতে হবে আমার, কয়েকটা প্রয়োজন। হবে হবে, এখন খেলায় মন দে তো। খেলার এক পর্যায়ে মায়েশার ফোন বেজে ওঠে। অপরিচিত নাম্বার দেখে রিসিভ করে ও। ওপাশ থেকে ফখরুল বলে ওঠে, অন্য ছেলে মনে করেই ফোনটা রিসিভ করলি? ওর কণ্ঠ শুনে মায়েশা বলল, হ্যাঁ, আমার আধ্যাত্মিক শক্তি আছে যে ফোনের ওপাশে কে আছে এটা বলতে পারবো। আমার ফোন জানলে নিশ্চয়ই রিসিভ করতি না। করতাম না। কেন? আজ যে হিরোগিরি দেখালো, তার সঙ্গে নতুন চক্কর বুঝি? একদম উল্টাপাল্টা কথা বলবে না। কি করবি তুই? মায়েশা কিছু বলার আগে রুজাইনকে দেখতে পায়। রুজাইন ওদের কথা শুনেছে। ওকে ইশারায় জানতে চায় ফখরুল কি না। হ্যাঁ সূচকভাবে মাথা নাড়লেই ওকে ফোনটা দিতে বলে। মায়েশাও তাই করে। রুজাইন ফোন কানে নিলে শুনতে পায় ফখরুল বলছে, তোকে আর তোর ওই হিরোকে দেখে দেব আমি। কি দেখবে? রুজাইনের কণ্ঠ শুনে অবাক হয়ে ফখরুল বলল, কে? আমি সেই হিরো, তবে ভুল বললে মাইশার হিরো আমি নই, ওর ভাই হই আমি। সব সময় ওর পাশে আছি আমি, দেখি তুমি কি করতে পারো। ফোন কল রেখে ফোনটা মায়েশার দিকে এগিয়ে দেয় রুজাইন। শুকনো মুখে মায়েশা ওকে ধন্যবাদ জানালে রুজাইন বলল, মন খারাপের কারণ নেই, আমি আছি তোমার সঙ্গে। ইথাকে পাশে দেখে রুজাইন বলল, তোমার কি খবর? এই তো চলছে। মায়েশা বলল, একটা কথা ছিল। বলো না। ইধার কয়েকটা টিউশনের খুব দরকার। আপনি স্থানীয় চেনা জানা অনেক আছে, জোগাড় করতে পারবেন কি? ইধা বলে উঠল, ওনাকে কেন অহেতুক? ও কথা শেষ করার আগেই রুজাইন বলল, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আজানের সময় হয়ে এলে নিচে নেমে আসে ওরা। রুজাইনও বাসায় এসে নামাজ আদায় করে নেয়। আজ ওর বাসায় মেহমান এসেছে, ওর ফুপি। এখন ঠিক মেহমানও বলা যায় না, কারণ ওরা কয়েক মাস এখানেই থাকবে। ওরা হুট করে গ্রাম থেকে এখানে চলে আসে।
শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই আসা। রুজাইনের 3 তলায় একটা ফ্ল্যাট খালি হবে, তবে সেটা আরও 2 মাস পরে। 2 মাস অবধি ওরা এখানেই থাকবে, কারণ ফুপির স্বামী দেশের বাইরে থাকে। বাইরে একা থাকাটা তার জন্য অসুবিধা। রুজাইনের বাবাও দেশের বাইরে থাকে। এখানে কেবল রুজাইন ও ওর মা রানিয়া বেগম থাকেন, তাই এখানেও কোনো অসুবিধা নেই। বরং ওর ফুপি আশা তার মেয়েকে নিয়ে থাকলে বাড়িটাও কদিন ভরা থাকবে। নামাজ আদায় করে ড্রয়িং রুমে আসে রুজাইন। মা হরেক রকমের নাস্তা বানিয়েছে আজ। আশা রুজাইনকে দেখে বলল, বসো বসো, কেমন চলছে দিনকাল বলো। ফুপির বয়স তেমন হয়নি বলা যায়। ওর বাবা চাচার একমাত্র ছোট বোন আশামণি, তাই সবার বেশ আদরের। আশামণির সঙ্গে গল্প করার এক পর্যায়ে তিনি জানায় তার মেয়ের জন্য একজন শিক্ষিকা প্রয়োজন। রুজাইনের চেনা জানা কেউ আছে কিনা। এই যেন মেঘ না চাইতেই বৃষ্টি। রুজাইন সঙ্গে সঙ্গে জবাব দিল, আছে, আতিয়াতের জন্য ভালো শিক্ষিকা আছে। রানিয়া বেগম বলেন, তাই? কে? ওই যে 5ম তলায় মাইশা থাকে না? ও ভালো মেয়ে, স্কুল শিক্ষিকার মেয়েও, নিজেও টিউশনি করায়। আমার মনে ছিল না ওর কথা। ও ভালো মেয়ে, তবে আমি ওর কথা বলছি না, ওর হাতে সময় নেই। তবে ওদের সঙ্গে সাবলেট যে থাকে, মানে ওর বান্ধবী ইথার কথা বলছি। আমাকে বলেছিল সাবলেটের কথা। ভাড়া 1000 বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু মেয়েটার সঙ্গে পরিচয় হয়নি। মাইশা আমাকে পরিচয় করিয়ে দিয়েছে। সে বলেছে ইধা পড়াতে চায়। ইধাও মাইশার কলেজের একই ডিপার্টমেন্টের ছাত্রী। তাহলে ভালোই হবে। আসতে বলো বাসায়, দেখি কথাবার্তা বলে কেমন চাই বেতন। আরে কথা ফাইনাল আমার সঙ্গেই করো, একেবারে পড়াতেই আসবে। আতিয়াত ক্লাস 5-এর ছাত্রী তো, 5000 দিলেই হবে। আশালতা বলল, বেশি হয়ে যাচ্ছে না? এর কমে এই এলাকায় পাবে বলে আমার মনে হয় না। এই বাজেটই রাখো, তবে আমি আরও কমাতে বলে দেখব। রানিয়া বেগমও তাল মিলিয়ে বললেন, সব সাবজেক্ট 5 তো নেবে যে কেউই, আরও বেশি চাইতে পারে। আশালতা একটু ভেবে বলল, 5000-এ যেন রাজি হয় দেখো বাবা। রোজাইন নিজের রুমে আসে ও কয়েকজন বন্ধুকে ফোন করে টিউশনি খোঁজার কথা বলে। ভাগ্যক্রমে এই ফোন কলে আরেকটা পেয়ে যায়। বন্ধুর ভাইকে পড়াতে হবে, স্যালারি 4000 দেবে জানায়। রোজাইন ওকে জানাবে জানিয়ে ফোন রাখে। এরপর দারোয়ানকে ফোন কল দিয়ে বলল, মাইশা বা ইধাকে দেখলে একটা কথা জানাতে হবে। কি? ইধার জন্য টিউশনি জোগাড় হয়েছে। ইধার ফোন নাম্বারটা যেন তোমায় দেয়, সেই বিষয়ে কথা বলার আছে। আচ্ছা। রোজাইন চাইলে দারোয়ানকে ওদের বাসায় পাঠিয়ে এই খবর জানাতে পারত। ফোন নাম্বারের আশায় এমনটাও করল না। এখন শুধু সময়ের অপেক্ষা। ফোন নাম্বার পেলে ইধার কাছে যাওয়ার আরেকটা ধাপ পার করবে রোজাইন। হৃদয়টা ভেঙে আমার চুর মার হয়ে গেল বান্ধবী। মায়েশার কথা শুনে একগাল হেসে ইধা বলল, কেন? আমার বোন বানিয়ে দিল রুজাইন। তোর কি তাকে ভাইয়া থেকে ছাইয়া বানানোর ইচ্ছে ছিল নাকি? মায়েশা হেসে বলল, এমন কিছু না, ওনার সাথে অন্তত আমার কিছু হওয়া সম্ভব না, কারণ উনি আমার অতীত জানে এমন কাউকে জীবনে জড়ানো ঠিক নয়। কেন? খোটা দেবে একদিন হলেও। তুই বলছিস জীবনে পরবর্তীতে যে আসবে তাকে এসব জানাবি না? জানাতে হবে না কেন? এমন না আমার বিয়ে হয়েছিল ওর সঙ্গে, একটা রিলেশনই মাত্র। এটা বলার সঙ্গে সঙ্গে মায়েশার ফোনে একটা মেসেজ আসে। ফোন হাতে থাকায় ও মেসেজটা দেখে আতকে ওঠেও। এতক্ষণ যে মেয়েটি হাসছিল ওর মুখে নেমে আসে অন্ধকার। কথা বলার শক্তিও যেন হারিয়েছে। ইধা হঠাৎ ওকে নিস্তুপ হয়ে যেতে দেখে বলল, কিরে চুপ হয়ে গেলি কেন হঠাৎ? মায়েশার জবাব না পেয়ে আবারও একই প্রশ্ন করলে নড়ে ওঠে মায়েশা। আমতামতা করে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলল, কিছু না। না বলেও ইধা বেশ বুঝতে পারছে কিছু হয়েছে, কিন্তু হয়েছে কি? প্রায় 10 মিনিট পরে মায়েশার দেখা পায় ওরা। আশ্চর্যজনকভাবে মায়েশা ফখরুলের সঙ্গে এদিকেই আসছে। ইধা তা দেখে বিড়বিড়িয়ে বলল, কি ব্যাপার, ফখরুল ওর সঙ্গে? রুজাইন ভ্রুকুচকে বলল, আমিও তাই ভাবছি। ওদের দেখে মায়েশা পাশে এসে বলল, তোমরা এখানে? ইধা রাগান্বিত কণ্ঠে বলল, আমায় না বলে কোথায় গিয়েছিস? আমি ভয়ে রুজাইন ভাইকে ফোন দিলাম। আর এই ফখরুল ভাই তোর সঙ্গে কেন? আসলে আমরা আমাদের মধ্যকার ঝামেলা মিটিয়ে নিয়েছি, সাথে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আমরা বিয়ে করব, এবং সেটা কালই। এই কথা শুনে বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল ইধা। রুজাইন বলল, মাথা ঠিক আছে তোমার? কাল অবধি এই ছেলেকে তোমার সহ্য হতো না, আর আজ হুট করে বিয়ের কথা বলছো?
মাইশাকে কিছু বলতে না দিয়ে ফখরুল বলল, ঝামেলা কোন সম্পর্কে হয় না বলুন? আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তা এখন পরিষ্কার। এমন ভুল বোঝাবুঝি ভবিষ্যতে যাতে না হয় তাই আর কি বিয়ের সিদ্ধান্ত। রুজাইন বলল, পরিবারের কাউকে না জানিয়ে এটা করা তোমাদের উচিত হবে না। ভাই, নিজে কি প্রেমে পড়ছেন? প্রেমে পড়লে উচিত অনুচিত বোঝার ক্ষমতা লোপ পায়। দুজন দুজনের কাছাকাছি থাকতে ইচ্ছে হয় কেবল। তবে বাসায় জানান। আমি স্টুডেন্ট এখনো। না মানবে ওর পরিবার, না মানবে আমার পরিবার। আর আপনি বরং আমাদের চিন্তা বাদ দিন, আমরা নিজেরাই আমাদেরটা বুঝে নেব। রুজাইন আর কিছু বলল না। ইথা তাড়া দিলে মাইশাও বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। রুজাইন ওকে ইশারা দিয়ে বোঝায় মাইশার দুর্বলতা কিসে তা জেনে নেওয়ার। রুজাইন আছে ওদের পাশে। বাসায় এসে ফ্রেশ হয়ে দুই বান্ধবী খেতে বসলো। চুপচাপ ভাত সামনে নিয়ে বসে আছে মাইশা। ইধা খেলেও ও খাচ্ছে না, গলা দিয়ে যেন খাবার নামছেও না ওর, শুধু নাড়াচাড়া করে সময় পার করছে। ইধা বলল, এত বড় একটা সিদ্ধান্ত আমায় না জানিয়ে হুট করেই নিলি? মাইশা কাঁপা কণ্ঠে বলল, নিতে হলো। ফখরুল ওভাবে ক্ষমা চাইলো, না করতে পারিনি। তবে তোর খুশি হওয়ার কথা, দুঃখে খাওয়া ভুলে গেছিস কেন? জবাব দিল না মাইশা। ইথাও কিছু না বলে খাওয়াটা শেষ করলো। খাওয়া শেষে বারান্দায় থাকা দোলনাতে এসে বসে মাইশা। ইথা এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, সেদিকে খেয়াল নেই মাইশার। মনমরা হয়ে বসে আছে ও। ইথা বলল, আন্টি এসব জানলে কত কষ্ট পাবে জানিস? এবার উঠে দাঁড়ায় মাইশা। ও কান্নাজড়িত কণ্ঠে বলল, ফখরুল আমায় ভয় দেখাচ্ছে। ওর সাথে আমার কিছু ছবি ছিল, ওসব দিয়েই। ঘনিষ্ঠ ছবি? আমাদের মধ্যে অমন কিছুই হয়নি, তবে টুকটাক এ আর কি। কাছাকাছি কিস করা অমন? হ্যাঁ। ইথা মাথায় হাত দিয়ে বলল, তুই এসব কিভাবে করলি? বিয়ের আগে অমন কাছাকাছি গিয়ে ছবি তোলাটা দরকার ছিল? ভুল হয়ে গেছে আমার, জীবনটা নরক হতে যাচ্ছে। আর কি বলেছে ফখরুল? বলেছে আমায় বিয়ে করে ভালোবাসার বদলে টর্চার করবে, ওকে ছোট করার প্রতিশোধ দিবে। আমি কি করব এখন? কান্নায় ভেঙে পড়ে মাইশা। ইথা বলল, রুজাইনের সাহায্য প্রয়োজন। কিন্তু ফখরুল কিছু টের পেলে ওসব ছবি পাবলিক করে দেবে। এই জন্য ওর মতো ছেলেকে বিয়ে করবি তুই? দেখ, ফখরুলের জীবনে অন্য কেউ আসলে হয়তো ওর সঙ্গে এমন আচরণ ও করবে, কিন্তু তোর সঙ্গে ও কখনোই স্বাভাবিক হতে পারবে না, যেহেতু তোর সঙ্গে এমন ব্যবহারেই ও অভ্যস্ত। সব জেনে নিজের জীবনটাকে কেন ওলটপালট করবি তুই? তবে কোনো উপায় আমি বের করছি, তুই এত চিন্তা করিস না। ফখরুলের ফোন আসে। ইধা তা দেখে বলল, ওর সঙ্গে নর্মাল কথাবার্তা বল। বিয়েটা করতে চাস না বুঝতে দিবি না একদমই। আচ্ছা। ইধা রুজাইনকে ফোন করে এসব জানায়। রুজাইন বলল, আমাদের অবশ্যই পুলিশের সাহায্য নিতে হবে। আমার কাজিন সদস্য পুলিশে জয়েন হয়েছে, ওর টিমের সাহায্য নেব আমরা। প্লিজ, আপনার সাহায্য ছাড়া কিছুই সম্ভব না। আপনি ব্যবস্থা করুন, যত টাকা লাগে দেব আমি। ওসব নিয়ে ভাববেন না, আমি আছি তো। এই কথাতে ভরসা পায় ইধা। মাইশাকেও ভরসা দেয় সব ঠিক হয়ে যাবে এই বলে। রাত হয়, ঘুম নেই মাইশার চোখে। ইধা এতক্ষণ ওকে সান্ত্বনা দিচ্ছিল। ইধা ঘুমিয়ে গেছে, কিন্তু ঘুম নেই মাইশার চোখে। অস্থির হয়ে আছে ওর মনটা। রুজাইন সাহায্য করবে জানিয়েছিল, কিন্তু আদৌ ও ফখরুলের হাত থেকে রেহাই পাবে তো? মাইশা শোয়া থেকে উঠে পড়ে, পা টিপে টিপে ধীরে হেঁটে মায়ের রুমে আসে ও। ওর মা ঘুমে আচ্ছন্ন। মাইশা তার পায়ের নিচে এসে বসে। দু চোখ বেয়ে পানি পড়ছে ওর। মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আপন মনে বলল, জানি না কাল কি হবে আম্মু, যদি বেঁচে যাই এমন ভুল আর কখনো করব না। তোমার মেয়ে হয়ে এটা আমি কিভাবে করলাম, ক্ষমা করে দিও আম্মু। কথানুযায়ী ইধাকে নিয়ে বহদ্দারহাট কাজী অফিসের সামনে চলে আসে মাইশা। অপেক্ষা করে ফখরুলের। খানিক বাদে ফখরুল ওর কয়েকজন বন্ধু নিয়ে ওদের পাশে আসে। মাইশাকে কলেজের পোশাকে দেখে ফখরুল বলল, একটা লাল শাড়ি পরতে বিয়ের দিনে। ইধা একগাল হেসে ব্যঙ্গসুরে বলল, শাড়িটা পাঠাতেন আপনি ভাই। বাসা থেকে শাড়ি পরে বেরোবে কিভাবে এই ভেবে পাঠাইনি। বুঝেছেন যখন আবার জিজ্ঞেস করছেন কেন? ইধার সঙ্গে কথা না বাড়িয়ে মাইশার হাত ধরে ফখরুল বলল, চলো বিয়েটা সেরে নি, সাক্ষী সবাই হাজির। পেছন থেকে রুজাইন বলল, আমরাও হাজির। পেছনে ফিরে রুজাইন সহ পুলিশ টিমকে দেখে ফখরুলের অন্যান্য বন্ধুরা ছুটে চলে যায়। তাদের বাধা দেয় না পুলিশ। ফখরুলকে আটক করা হয়, ওকে কোনো কথা বলার সুযোগ দেয় না।
এরপর সবাই পুলিশের গাড়িতে করে থানায় আসে। রুজাইনের চাচাতো ভাই পুলিশ, ওর নাম সাদ্দাম। মায়েশার কাছে ফখরুলের ব্যাপারে কথাবার্তা শুরু করে। এদিকে রুজাইন আর চোখে ইথাকে দেখায়। আগেই ইথাকে পছন্দের কথা সাদ্দামকে জানায়ও। সাদ্দাম মায়েশার কাছে ফখরুলের ব্যাপারে সব জানে। এরপর ফখরুলকে মারধর শুরু করে। ফখরুলের কাছ থেকে মায়েশার সমস্ত ছবি মেসেজ রেডি করা হয়। এইবার ওকে দিয়ে একটা কাগজে স্বাক্ষর করা হয়। তাতে লেখা ছিল মায়েশার দিকে ফিরেও তাকাবেন না। মায়েশা আর কোনো অভিযোগ দেয়নি, ছেড়ে দিতে বলে ফখরুলকে এবং দূরে থাকতে বলে ওর থেকে। সাদ্দামও তাই করে। ফখরুল চলে গেলে মায়েশা খুশিতে জড়িয়ে ধরে ইথাকে। ও কাঁদতে কাঁদতে বলল, আমি বেঁচে গেলাম বান্ধবী। ওদের দিকে সাদ্দামকে তাকিয়ে থাকতে দেখে পাশে আসে রুজাইন। ও বলল, ওদিকে কি দেখছো ভাইয়া? ইধা কিন্তু আমার, আগেই জানিয়েছি। চুপ কর বেটা, বড় ভাইয়ের সঙ্গে এভাবে কথা বলে? বড় বলেই ভয়, তুমি প্রপোজ করলে রাজি হয়ে যাবে। আমি কেবল স্টুডেন্ট। মাইশা রাজি হবে? মানে? মাইশাকে মনে ধরেছে, মাও বিয়ের জন্য প্যান প্যান করছে। আসলে মাইশাকে আরও আগে থেকেই দেখেছি, কিন্তু সেভাবে ওকে নিয়ে ভাবিনি। আজ কেন জানি মায়া হচ্ছে ওর জন্য। কত বড় বিপদে পড়তে পারতো মেয়েটা। সাদ্দামের কথা শুনে রুজাইন বলল, আমি নিজের কানে শুনেও বিশ্বাস করতে পারছি না যে তুমি প্রেমে পড়েছো। কেন? প্রেম বুঝি তোর জন্যই এসেছে শুধু? তা নয়। তবে? মাইশাকে পছন্দ করো আর আমি একটুও বুঝলাম না। আমি নিজেই কনফিউজ ছিলাম এই বিষয়ে। আসলে এটা ভালো লাগা নাকি মোহ? এখন কি বুঝলে? আসলেই ভালো লাগা। কিভাবে বুঝলে? এই যে আজ মাইশা বিপদে পড়লো, ওকে উদ্ধার করতে পেরে কতটা শান্তি পাচ্ছি আমি। ওই বকাটের পাল্লায় পড়ে ওর জীবনটা নষ্ট হতো ভেবেই বুকটা ধুকপুক ধুকপুক করছে। এটা কেবল প্রিয় মানুষের জন্যই হয়, বুঝলি? হ্যাঁ সূচকভাবে মাথা নাড়ে রুজাইন আর ভাবে ইথার প্রতি ওর কি কাজ করে, ভালোবাসা নাকি মোহ। আমার বিশ্বাসই হচ্ছে না যে ফখরুলের হাত থেকে আমি বেঁচে গিয়েছি। আমি কখনো ক্ষমা পাবো ভাবিনি। সবটাই তোর জন্য সম্ভব হয়েছে। তুই আমার সাহস দিয়েছিস, রুজাইনের সাহায্য নিয়েছিস। না হয় আমি বোকার মতো ওরে বিয়ে করে লাইফটা শেষ করতাম। তোর জন্য আমার নতুন জীবন শুরু হলো ইথা। কিভাবে আমি তোকে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। মায়েশার কথা শুনে মৃদু হেসে ইভা বলল, আর তুই যে আমাকে বেঁচে থাকার সাহস দিয়েছিস, তুই না থাকলে এই পৃথিবীতে থাকার ইচ্ছেটাই চলে যেত আমার। মায়েশা নরম স্বরে বলল, ইধা এসব বলিস না অন্তত। সত্যিটাই বলছি, ফেসবুকে পরিচয়ের বান্ধবীর জন্য কেউ এতটা করে? আমার সব সত্যি লুকিয়ে নিজের বাসায় নিয়ে আসলি। তুই না থাকলে কি হতো আমার? মায়েশা আবেগপ্রবণ হয়ে ইধাকে জড়িয়ে ধরে মায়াভরা কণ্ঠে বলল, ফেসবুকে মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছি, ভূতের সঙ্গে নয়। আর তোকে জীবনে পেয়ে আমি আরও একটা বোন পেয়েছি। বান্ধবী কম, বোন বেশি তুই আমার। ওসব উল্টাপাল্টা কথা আর বলবি না। আর কেউ না থাকলেও আজীবন ছায়া হয়ে থাকবো তোর সাথে আমি। মায়েশাকেও শক্ত করে আঁকড়ে ধরে ইধা বলল, ভালোবাসি অনেক তোকে। কয়েকদিন যাবৎ রুজাইনের বাসার সামনে ঘুরঘুর করছে আলিম। এটা দারোয়ান খেয়াল করে। আজও আলিম বাড়ির সামনে এসে দাঁড়ালে বের হয় দারোয়ান। আলিমকে দেখে বলল, কি ব্যাপার, কিছু লাগবে? আলিম ভ্রুকুচকে বলল, আপনি কি দোকানদার? দারোয়ান। তবে আপনার কাছ থেকে কি লাগতে পারে আমার? আমার বাসা থেকে কিছু লাগবে? ওরে বাবা, এমন ভাব যেন এটা নিজের বাসা। যতদিন কাজ করব ততদিন নিজের বাসাই মনে করব। মালিকও এটা বলেছে। এইবার বলো, ঘুরঘুর কেন এখানে? মতলব কি? চাকরিতে করার। এই বলে হো হো শব্দে হেসে ওঠে আলিম। দারোয়ান বিরক্ত হয়ে বলল, সেই তুমি করবে না আমি জানি। এলাকার স্থানীয় ছেলে বলে কথা, মনে হচ্ছে অন্য কিছু। এক কাজ করো, দারোয়ানের কাজের সঙ্গে এইবার গোয়েন্দাগিরি কাজ শুরু করো। এই বলে হেসে আলিম চলে যায়। মূলত ও এখানে ইধাকে দেখার জন্যই আসে। এতবার এসেছিল কিন্তু একবারও ইধার দেখাও পেল না। মায়েশারও কোনো খোঁজ নেই। ওরা কবে কোথায় যায়, কবে আসে, সময়টা জানতে পারলে ভালো হতো। কিভাবে জানা যায়? আতিয়াতকে পড়ানোর জন্য সন্ধ্যার সময়টা বেছে নিয়েছে ইধা। বিকেলে রুজাইনের বন্ধুর ভাইকে পড়াবে ঠিক করে। আতিয়াত যেহেতু একই বাড়িতে রাতে পড়ালেও অসুবিধা নেই। অন্য আরেকটা টিউশনি পেলে ওকে রাতেই পড়াবে জানায় রুজাইনকে। রুজাইনের বাসার সবাই এটা মেনে নেয়। আজ আতিয়াতকে প্রথম পড়াতে এসেছে ইধা।
এর আগে রুজাইনের বন্ধুর ভাই ফাহিমকে পড়িয়ে এসেছে। ফাহিম ছাত্র ভালোই, ওকে পড়াতে তেমন কষ্ট হবে না বোঝা যাচ্ছে। আতিয়াত কেমন দেখার পালা। এর বাদেও অন্য চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে ইথার। বাড়ির মালিকের বাসায় আসছে ও, সবসময় সতর্ক থাকতে হবে। ভুলবশত কোনো কাণ্ড ঘটানো যাবে না। আতিয়াতকেও অনেক আদর যত্ন করতে হবে, ধৈর্য নিয়ে পড়াতে হবে। ছাত্রী ভালো না হলে এই বাড়িতে থাকাটা ওর জন্য কঠিনতম হয়ে যাবে। দরজায় কড়া নাড়তেই কাজের মহিলা খুলে দেয়। ইথা চিনতে না পেরে বলল, আমি আতিয়াতকে পড়াতে এসেছি। আপনি কে? একগাল হেসে মহিলাটি বলল, কাজ করি এখানে, আপনি আসেন ভেতরে। মধ্যবয়স্ক মহিলাটিকে দেখে মনে হয়নি কাজের মহিলা তিনি। বেশ পরিপাটি করে রেখেছে নিজেকে। তার কথায় ভেতরে এসে বসে ইথা। কাজের মহিলা রেনুর কথায় ড্রয়িং রুমে আসে আশামণি ও শারমিন আক্তার। দুজনে ইথাকে দেখে মুগ্ধ হয়। ওর পাশে যাওয়ার আগে দুজনে বলা বলি করে, মেয়েটা ভারী মিষ্টি, এত সুন্দর মেয়ে সচরাচর দেখা যায় না। এই মেয়েকে মা বাবা একা শহরে ছাড়লো কিভাবে? ওরা কাছে আসতেই ইথা দাঁড়িয়ে পড়ে। ও মুখে হাসি হেনে বলল, আসসালামু আলাইকুম। দুজনে সালামের জবাব দিয়ে বসতে বলে ইথাকে। ইথা বসলে তারাও বসে। শারমিন আক্তার বললেন, আমি রুজাইনের মা, বাড়ির মালকিন হিসেবে তোমার সঙ্গে একবার দেখা করব ভেবেছিলাম। ভালো হলো দেখা হয়েছে। কেমন আছো তুমি? জি আন্টি, ভালো আছি। আপনারা কেমন আছেন? ভালো। এই হলো আতিয়াতের আম্মু। আশা বলল, প্রথমে একটা কথা বলি, আতিয়াত পড়াশোনায় অমনোযোগী, এক্সট্রা কেয়ার ওকে তোমারই করতে হবে। যা ভয় পেয়েছে তাই হলো। অমনোযোগী মানে বেশ কষ্ট পোয়াতে হবে ইথাকে। বাড়ির মালিকের আত্মীয় বলে ধমকও দেওয়া যাবে না, এই ভেবে মনে মনে বিরক্ত হয়ও। তবে ওকে চিন্তামুক্ত করে আশা বললেন, ধমক দেওয়ার প্রয়োজন হলে দেবে, আদরের সঙ্গে শাসনেরও প্রয়োজন, নতুবা শিক্ষাকে ভয় পাবে না। এইবার ইধা কিছুটা আনন্দিত হয়। অনেক বেশি বিরক্ত করলে বকা দেওয়া যাবে ভেবে খুশিও হয়। আশা আরও বলল, সব সাবজেক্ট পড়াবে, তাই কখন কি পড়াবে আজকে একটা রুটিন করে আমায় দেখাও। ঠিক আছে। রুজাইন আতিয়াতকে সাথে নিয়ে আসে। ইধার পাশে ওকে বসিয়ে বলল, এই হলো তোমার স্টুডেন্ট। ইধা ওর দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, হ্যালো আতিয়াত। আতিয়াতও হেসে বলল, হ্যালো ম্যাম। আশামণি বলল, তবে তোমরা পড়া শুরু করো, আমরা বরং ভেতরে যাই। ওদের ডাইনিং রুমে নিয়ে আসা হয়। এখানে টেবিলে পড়ানো হবে, আর ডাইনিং রুম রুজাইনের রুমের পাশে লাগানো। ইধার কণ্ঠস্বর শোনা যাবে ভাবতে আনন্দ পাচ্ছে ওর। এছাড়া সপ্তাহের 5 দিন কোনো কষ্ট ছাড়াই দেখা যাবে ইধাকে। ইচ্ছে হলে একটু কথাও বলে আসবে। ইধার জন্য রুজাইনের এই ছটপট অবশ্যই ভালোবাসা ছাড়া কী বা হতে পারে। রুজাইন রুমে এসে বসে। স্পষ্ট শোনা যাচ্ছে পাশের রুম থেকে ইধার কণ্ঠস্বর। যেমন মিষ্টি দেখতে ও ঠিক তেমনি কণ্ঠটাও। এই মুহূর্তে ইধার কণ্ঠে একটা গান শুনতে পেলে মন্দ হতো না, এই ভেবে আনমনে হাসে রুজাইন। ওকে কেন গান শোনাবে ইধা? রুজাইন যেমন ওকে নিয়ে ভাবছে, ইধা তো ভাবছে না। ইধার কাছে ও কেবলই বাড়ির মালিকের ছেড়ে, আর কিছুই না। রুজাইনের ফোন বাজে। ওর এলাকার এক বন্ধু ফোন করেছে। রিসিভ করতেই ওকে বাইরে যেতে বলে ব্যাডমিন্টন খেলার জন্য। রুজাইনের প্রিয় খেলা এটি, কিন্তু ও বেরোলো না। এখন বের হওয়া যাবে না। সরাসরি না করে ফোন রাখেও। এরপর আবার ফোন বাজলে বিরক্তি নিয়ে স্ক্রিনে তাকায়, ভাবে আবারও সেই বন্ধুর ফোন। কিন্তু সাদ্দামের ফোন কল দেখে রিসিভ করেও। সাদ্দাম বলল, কেমন আছিস জুনিয়র? আমি ভালো, তুমি ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। মাইশা, ইধা, ওদের সঙ্গে আর কথা হয়েছে? এখনো না, ইধা আছে পাশে, জিজ্ঞাসা করব মাইশার ব্যাপারে। পাশে? আতিয়াতকে ও পড়াবে। ওহো, এভাবে সুর টেনে বললে কেন? তুই যেন বুঝিস না। তোর লাইন ক্লিয়ার হচ্ছে, আমারটাও কর না। কি করব? মাইশার ফোন নাম্বার জোগাড় করে দে। লাগবে? বুঝতে পারিস না? কিন্তু ফোন করে কি বলবে? হালচাল জিজ্ঞেস করব, আর কিছুই না। আচ্ছা, দিচ্ছি। ইধার কাছে এসে হালকা কেসে রুজাইন বলল, একটু ডিস্টার্ব করি? ওর দিকে তাকিয়ে ইধা বলল, হ্যাঁ বলুন না। মাইশার ফোন নম্বরটা দেয়া যাবে? ওই যে আমার কাজিন পুলিশ, ওর হালচাল জিজ্ঞেস করার জন্য চাইছে। নিশ্চয়ই দেয়া যাবে। উনি ভালো মনের মানুষ বলেই দায়িত্ব নিয়ে আবার হালচালও জিজ্ঞাসা করতে চাচ্ছেন। নিন নাম্বার। আপন মনে হেসে রুজাইন বলল, নিজ স্বার্থেই চাইছে, বুঝবে। টিউশনি করিয়ে বাসার দিকে আসছে মাইশা। ওর ফোন বেজে ওঠে। ব্যাগ থেকে ফোন বের করে অপরিচিত নাম্বার দেখে ঘাবড়ায়ও। ফখরুল নয়তো। আবার কি চাই ও?
মাইশাকে বেশ কিছুক্ষণ যাবৎ অন্যমনস্ক দেখাচ্ছে, মনমরা হয়ে কি যেন ভাবছে। ইধা মাত্রই বাসে এসেছে। এসেই মাইশার মলির মুখ দেখার পর থেকে চিন্তিত। ফ্রেশ হয়ে এসে মাইশাকে প্রশ্ন করেই বসলো, কি হয়েছে তোর? মাইশা মলির মুখেই বলল, অপরিচিত একটা নাম্বার থেকে বেশ কয়েকবার ফোন কল এসেছে। ফাকরুল্লাহ নয় তো? ওর কথা শুনে শব্দ করে হেসে ওঠে ইধা। মাইশা বলল, আমার দুঃখে তুই হাসতে পারলি? আমি ফখরুল্লাহ শুনে হাসলাম। হাসার কিছু নেই, ওর নাম ওটাই। আচ্ছা আচ্ছা, তবে আমি তোর চিন্তা মুক্ত করতে পারি। কিভাবে? ফোনটা ফখরুল্লাহর নয়, তবে সাদ্দাম ভাইয়ের। কে? রুজাইন ভাইয়ের কাজিন, ওই পুলিশ। মাইশা কিঞ্চিত অবাক হয়ে বলল, উনি কেন আমায় ফোন কল দিচ্ছেন? খবরাখবর নেওয়ার জন্য। ওহ, আমি ভয়ে রিসিভ করিনি। এখন কি কল ব্যাক করার প্রয়োজন আমার? অবশ্যই। কিন্তু তুই কিভাবে জানলি ওটা সাদ্দাম ভাই? রুজাইন ভাই জানিয়েছে, নাম্বার আমার থেকেই নিল। কি? ও। ইধার কথা শুনে সাদ্দামকে ফোন কল দেয় মাইশা। একবার রিং হতেই ফোন রিসিভ করে সাদ্দাম। মাইশা সালাম জানিয়ে বলল, আসলে আমি আপনাকে চিনতে পারিনি, ভেবেছিলাম ফখরুল হয়তো ফোন দিয়েছে। ওহো, তাই বলে এভাবে ইগনোর করবে? প্রয়োজনীয় ফোনও তো হতে পারতো। আসলে আমি এসব ঘটনা ঘটার পরে একেবারে ভেঙে পড়েছি। ফখরুলের ভয় কেন যেন মন থেকে সরতেই পারছি না। এমন হলে জীবন চলবে? তোমাকে এসব থেকে বেরিয়ে আসতে হবে। চেষ্টা করব। এখন থেকেই আমি তোমাকে সাহায্য করব। কিভাবে? কিছু মনে না করলে আমি তোমাকে মাঝে মধ্যে ফোন দিতে পারি। তোমার এই ভয়টা আমিই দূর করতে চাই। আপনি কেন কষ্ট করছেন? যা করেছেন তাতেই অনেক। বিনা পয়সায় এতটুক রুজাইন ভাইয়ের কথাতেই করেছেন। আর আপনাকে প্যারা দিতে চাই না। আমি নিতে চাই প্যারা। মানে? আমতা আমতা করে সাদ্দাম বলল, প্লিজ তুমি না করো না। তুমি এই পরিস্থিতিতে আছো জেনে আমার ভালো লাগছে না। তোমার সাহস ও শক্তি দুটোই আমি জোগাতে চাই, প্লিজ। সাদ্দামের কথার পিঠে কি বলবে খুঁজে পায় না মাইশা। ও কেন মাইশাকে ফোন কল দেবে এর মানেও বুঝতে পারছে না। কেবল মানবতার খাতিরে এসব করছে ও। মাইশা সাড়া না পেয়ে সাদ্দাম বলল, কি এত ভাবছো? রুইজানি নিজের বোনের মতো দেখে তোমায়, আর রুইজানের বোনের জন্য আমি এতটুকু করতেই পারি। আমার মনে হচ্ছে এই পরিস্থিতি থেকে আমি তোমাকে বের করতে হেল্প করতে পারি, এই জন্যই এইসব বলা। মাইশা হেসে বলল, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাইশা ফোন রাখে ইথার দিকে তাকিয়ে বলল, কেসটা কি হলো? উনি আমায় নাকি এই পরিস্থিতি থেকে বের হতে হেল্প করবেন, কিন্তু কেন? রুজাইন ভাইয়ের জন্য হয়তো। ফখরুলকে নিয়ে ভয়ের কথা রুজাইন ভাইকে জানিয়েছিলাম। উনি হয়তো পুলিশ ভাইকে সাহস দিতে বলেছেন আমায়। তাই হবে। সত্যি রুজাইন ভাই মানুষটা দারুণ। গোপনেই আমাকে কত বড় একটা বিপদ থেকে উদ্ধার করলেন। ইধা প্রসঙ্গ পাল্টে বলল, বই আর কটা যেন কিনতে হবে আমাদের? আরও 3টে। কালই কিনে নিব, কি বলিস? ওকে, তোর জন্য সুখবর আছে একটা। কি? আরেকটা টিউশনি পেয়েছি। ইধা আনন্দিত হয়ে বলল, সত্যি? হুম। এইবার যেন পুরোপুরি চিন্তামুক্ত হলাম আমি। এই অচেনা শহরে চলাটা না হয় কষ্টকর হয়ে যেত আমার জন্য। মরিয়ম জান্নাত ওদের দরজায় কড়া নাড়েন। মাইশা তাকে ভেতরে আসতে বললে আসেন তিনি। ইধা উঠে দাঁড়ায়। মরিয়ম বললেন, আমিও ইদানিং ব্যস্ত থাকি, তাই তোমাদের খবর নেওয়া হয় না। নতুন কাজে কেমন লাগছে? ইধা বলল, ভালোই। পড়াশোনা শুরু করেছো তোমরা, নাকি শুধু টিউশনি করিয়ে সময় পার করছো? মাইশা বলল, শুরু করছি, এখনও সব বই কেনা হয়নি। ক্লাসে যেভাবে পড়াচ্ছে তাল মিলিয়ে সেভাবে আগাও, তাহলে অনেকাংশে পড়া হয়ে যাবে। আস্তে ধীরে পড়ার মাত্রা বাড়বে। পরীক্ষার অন্তত 2 মাস আগে সিলেবাস শেষ করতে হবে। 2 মাস কেবল রিভাইজ দিবে। দুজনেই হ্যাঁ সূচকভাবে মাথা নাড়ে। তিনি আরও বললেন, কোনো হেল্পের প্রয়োজন হলে আমাকে জানাবে। দুজনের রেজাল্ট ভালো আসা চাই আমার। ফিউচারে কি হওয়ার ইচ্ছে আছে তোমাদের? ইধা বলল, সাইকোলজিস্ট। মাইশা বলল, তোমার মতো শিক্ষিকা। মেয়ের কথা শুনে তিনি মৃদু হেসে বললেন, ইধার ভাবনায় ভাবতে পারো।
বর্তমানে এটাই ডিমান্ড বেশি। কিন্তু আগে থেকেই শিক্ষিকা হওয়ার ইচ্ছেটা আমার মনের মধ্যেই রয়েছে। তবে সেটার দিকে ফোকাস করো, নিজের ইচ্ছের উপর গুরুত্বপূর্ণ আর কিছু নেই। আর ইধা, তোমার জন্যও শুভকামনা। আন্টি তোমাকে সর্বোচ্চ সাহায্য করবে তোমার লক্ষ্যে আগানোর জন্য।